দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের রাজনীতি বিষয়ক এই আলোচনায় আমরা খুঁজবার চেষ্টা করি সমসাময়িক রাজনীতির গতি প্রকৃতি। একই সঙ্গে আমরা জানি যে রাজনীতিতে নানা রকম যে উত্তাপ চলছে, আলোচনা চলছে, বিতর্ক চলছে, তা নিয়ে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। আমরা জানি যে রাজনীতি এবং অর্থনীতি এই সময়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা দেখছি যে অর্থনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, ব্যবসায়ী যারা রয়েছেন, প্রতিনিয়ত কিন্তু নানা রকম উদ্বেগ উৎকণ্ঠার কথা তারা বলছেন। এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব মিলিয়ে ব্যবসার যে পরিবেশ, ব্যবসায়ীদের যে আস্থা, সেখানে কতটা ছন্দ এবং গতি ফিরেছে তা নিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্রে আমরা আসলে আলাপ করতে চাই। আমাদের সঙ্গে দুজন বেসরকারি খাতের উদ্যোক্তা রয়েছেন, দুজন সফল ব্যবসায়ী আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন, আমরা পরিচিত হতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন শামস মাহমুদ, রয়েছেন সভাপতি বাংলাদেশ থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, শাসা ডিনিমসের ব্যবস্থাপনা পরিচালক। স্বাগত জানাচ্ছি শামস মাহমুদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন, ঢাকা চেম্বারের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, স্বাগত জানাচ্ছি। আমরা আজকে স্টুডিওতে আপনাদের দুজনকে একসাথে যেহেতু পেয়েছি, আপনারা দুজনই দুটি চেম্বারের নেতৃত্ব দিচ্ছেন, একই সঙ্গে বেসরকারি খাতকে প্রতিনিধিত্ব করছেন। এই সময়ে গতকালকে আমরা দেখেছি, আমরা একটু শুরু করতে চাই আশরাফ আহমেদ আপনাকে দিয়ে। গতকাল যে আলোচনাটি আসলে ছিল, যেখানে অর্থ উপদেষ্টা ছিলেন, বাণিজ্য উপদেষ্টা কথা বলেছেন এবং আপনি নিজেও সেখানে ছিলেন, সেখানে কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আসলে এখন উন্নতি হয়নি, ব্যবসায়ীরা বিপদে রয়েছেন, ব্যবসায়ীদের মধ্যে নানা রকম আসলে উদ্বেগ উৎকণ্ঠা এখনও বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাস পেরিয়ে যাওয়ার পরও এই বিষয়টাকে আসলে সামগ্রিকতাকে এখনও এই যে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের হতাশা, সেই হতাশাটি কেন হচ্ছে বলে মনে করেন আসলে? দেখুন, ধন্যবাদ আপনাকে। দেখুন, একটা খুব সহজ বাংলায় যদি বলি যে গত 3 মাসে আমাদের যে সিকিউরিটি কনসার্নস, যে ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি থেকে শুরু করে আপনার ফিজিক্যাল সিকিউরিটি অফ আমাদের ফ্যাক্টরিজ, ব্যবসা প্রতিষ্ঠান, কিংবা আমাদের যে ফ্রিডম অফ মুভমেন্ট যদি বলি, সব কিছুই কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে এবং এটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে চলছে। ব্যাপারটা এমন না যে একটা 7 দিন বন্ধ থেকে সব কিছু তারপর আবার খুলে গেছে, সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেছে, তা তো না। কিন্তু যেটা আমরা যেমন পরশুদিনও দেখলাম, আরেকটা ঘটনা ঘটলো। সো এই যে চলমান এই যে প্রক্রিয়াটা, যেখানে আমরা কন্টিনিউয়াসলি আইন শৃঙ্খলা পরিস্থিতির ডিসরাপশন দেখতে পাচ্ছি, এটা যদি চলতে থাকে আসলে আমাদের জন্য আলটিমেটলি অপারেশন চালু রাখাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাবে। কারণ দেখুন, আমরা যদি না বলতে পারি যে আগামী সপ্তাহে আমরা আমাদের অপারেশন খোলা রাখতে পারবো কি পারবো না, তখন কিন্তু আসলে সিচুয়েশনটা খুব ডিফারেন্ট হয়ে যায়। আমরা যদি আমাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, বছরে 15 দিন আমরা জানি যে ডিসরাপশন হবে, সেটা আমরা ম্যানেজ করতে পারি হয়তোবা। কিন্তু যদি বলেন যে কখন কি হবে এটা আমরা জানি না, সেটা 15 দিন না 150 দিন, তখন আসলে একটা পয়েন্টে গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। সেটা যেমন একদিক থেকে একটা বড় চ্যালেঞ্জ আমাদের। এটাই যে একমাত্র ইস্যু তা কিন্তু না। কারণ দেখুন, কালকে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি ইমপ্রুভ করে কিন্তু আমি যদি গ্যাস না পাই, তাহলে তো ম্যানুফ্যাকচারিং খাত চলবে না। আবার যদি দেখা গেল যে গ্যাস পাচ্ছি কিন্তু আমরা ব্যাংক থেকে পেমেন্ট করতে পারছি না, ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না, ব্যাংক থেকে ঋণ পাচ্ছি না, তাহলে তো চালাতে পারবো না। সো এই যে কম্বিনেশন অফ এভরিথিং, যেটা আপনারা আমাদের একটা বিজনেস ক্লাইমেটকে ইনশিওর করে, সেটা যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততক্ষণ কিন্তু আসলে আমরা যে পূর্ণদমে আবার কাজে ফেরত যেতে পারবো, অর্থনৈতিক চাকা যে আবার ঘুরতে শুরু করবে, সেটা কিন্তু সম্ভব হবে না। এবং সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হচ্ছে, দেখুন, অর্থনৈতিক চাকা যদি চালমান না থাকে তাহলে তো এমপ্লয়মেন্ট ক্রিয়েটেড হবে না, বরঞ্চ যেই এমপ্লয়মেন্টগুলো আছে সেটাও থ্রেটেন্ড হয়ে যাবে। আশরাফ আহমেদ, আমি আরও যে বিষয়গুলো একটু জানতে চাইবো, শামস মাহমুদের কাছে একটু আসি। শামস মাহমুদ, আমরা দেখেছি গত শুক্রবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে একজন ব্যবসায়ীকে পেটানো হয়েছে, যেটি নিয়ে গতকালকের আলোচনায় এসেছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে মামলা নিয়ে এক ধরনের আতঙ্ক রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। একদিকে ঋণের সুদ নিয়ে আপনারা কথা বলছেন, অন্যদিকে জ্বালানি সংকট নিয়ে কথা বলছেন, এরকম বহুমুখী সংকটের কথা আসলে আপনারা বলছেন। এই বিষয়গুলোর মধ্যে আসলে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না, নাকি উদ্যোগ কাজে আসছে না? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি যে ইনসিডেন্টের কথা বললেন, মাহমুদ জিন্সের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর রাফি মাহমুদের উপর যে যা হয়েছে, ইন আ নাটশেল যদি বলি, যত ক্রাইসিসের কথা বলছি এগুলো সব একত্র হয়ে ওটার শিকার হয়েছে রাফি। এবং এই জিনিসটা আমরা বারবার বলছি যে 1 নম্বর হলো যে গত বছরের যে জ্বালানির যখন দাম বাড়লো, ইলেকট্রিসিটি বলেন, গ্যাস বলেন, হ্যাঁ, তারপরে আমাদের ওয়েজ ইনক্রিজ হলো টেক্সটাইল গার্মেন্টস সেক্টরে, যখন করা হলো তখন কিন্তু
আমাদের সাথে, কারণ বিগত সরকার কিভাবে চলেছে আমরা সবাই জানি। হ্যাঁ, ওনারা একটা সিদ্ধান্ত দিয়েছে, আমরা যদি প্রতিবাদ করতাম তখন আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হতো। তো ঠিক আছে, তারপর আমরা ওটা মানলাম, মেনে আমরা কার্যক্রম করলাম। তখন বলা হয়েছিল যে দাম বাড়াচ্ছে কিন্তু আনইন্টারাপ্টেড সাপ্লাই অফ গ্যাস দেওয়া হবে, ইলেকট্রিসিটি দেওয়া হবে। ওই আশায়, ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে উই অ্যাকসেপ্টেড। তারপর যেটা দেখলাম যে আমাদের গ্যাসের সরবরাহ ঠিক করে আসছে না, প্রেশার আসছে না, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, উৎপাদন 100%-এর জায়গায় 40%, 20%, অথবা ফ্যাক্টরি বন্ধই থাকলো সারাদিন, এই পর্যায়ে চলে গেছে। তো সচল ফ্যাক্টরিগুলো সিক ফ্যাক্টরির পর্যায়ে চলে গেছে। তারপর যেটা হলো যে জুলাইতে আমাদের আন্দোলন হলো। আন্দোলন হওয়ার পর তো সেপ্টেম্বরে ধরেন আপনার শ্রমিক অসন্তোষ শুরু হলো। তো তখনও কিন্তু ফ্যাক্টরির কার্যক্রম ঠিক করা হয়নি। তো ব্যবসাও কিন্তু, গার্মেন্টস ব্যবসা, টেক্সটাইল ব্যবসা একটা সাইক্লিক ব্যবসা। আমি এক্সপোর্ট করব, প্রসিড আসবে, নেগোশিয়েট করে টাকাটা পাবো, ওটা দিয়ে আমার শ্রমিকদেরকে বেতন দেবো, এগুলো দেবো। এখন মাহমুদুদ্দিনের যেটা হয়েছিল, মাহমুদুদ্দিনের কিন্তু কোনো ইয়ে ছিল না, আউটস্ট্যান্ডিং স্যালারি ছিল না, এটা একটা সেটেলমেন্টের ইস্যু ছিল। ওদের যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছিল, আগের কর্মীদের সেটেলমেন্টটা দিবে। তো এখানে যেটা হয়েছে, এখানে আমরা লক্ষ্য করেছি যে এখানে সিরিয়াস ডিসকানেক্ট ছিল একটা। এক নম্বর হলো যে ওখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর প্রেজেন্স ছিল, কিন্তু সামহাও ওখানে ওয়ার্কাররা ওভার পাওয়ার করে ধরেন ওর উপর এই আক্রমণটা করে। অ্যান্ড আক্রমণের যদি আপনারা ভিডিও যদি দেখে থাকেন, একটা কুকুরকেও মানুষ এভাবে মারে না, আমি দেখেছি। অ্যান্ড এখানে যে জিনিসটা সবচেয়ে ডেঞ্জারাস, যে জিনিসটা, রাফি হলো নতুন প্রজন্মের একজন প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি। ও যদি চেত, ও বাইরে থাকতে পারতো। তারপর জুলাইয়ের যে আন্দোলন হয়েছিল, ওখানে 47 অফ আস প্রাইভেট সেক্টর থেকে আমরা একটা স্ট্যান্ড নিয়েছিলাম ছাত্রদের পক্ষে। আমিও ওখানে ছিলাম, রাফি ওখানে ছিল। অ্যান্ড আমরা তখন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একটা স্ট্যান্ড নিয়ে ছাত্রদের পক্ষে দাঁড়াই। অ্যান্ড এই দাঁড়ানোর প্রতিফল যদি হয় যে রাফিকে আজকে এইভাবে মারা হবে, তাহলে উই শুড আস্ক দ্য কোয়েশ্চেন যে তাহলে এটা কী জন্য তখন করেছিলাম, এই ওর আজকে মার খাওয়ার জন্য? তো এই জিনিসটা, দিস আর সিরিয়াস কোয়েশ্চেন। এইখানে যেটা হবে আরো হতাশা তৈরি করে। হতাশার থেকে বরং ছিল যে এখানে যদি এক্সাম্পল যদি সেট করা হয় যে একটা মালিককে যদি আপনি, এখন এখানে আইন আছে দেশে, আমরা লম্বা লম্বা কথা বলি, ট্রেড ইউনিয়নের কথা বলি, লেবার রাইটসের কথা বলি, বাংলাদেশে আইন আছে। আমি তাহলে ঠিক আছে, তাহলে আমি কি এখন মিলিশিয়া বাহিনী করব, আমার হাতে লাঠেল বাহিনী করব, আমি আইন আমার হাতে তুলে নিব? দেশ ল অ্যান্ড অর্ডারের সব কিছুর একটা প্রসেস আছে। এখানে যদি ল অ্যান্ড অর্ডার না মানা হয়, তাহলে ঠিক আছে, দেন টেল আস, আমরা নিজেদের প্রোটেকশন নিজেরা দিব। এই পর্যায়ে আস্তে আস্তে চলে যাচ্ছে জিনিসটা। অ্যান্ড এখানে সবচেয়ে যেটা মানে আমাদের জন্য, প্রাইভেট সেক্টরের জন্য এই মেসেজটা, এখানে যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি না দেখি, তাহলে যেটা হবে যে এই মেসেজটা যাবে যে মালিককে যদি মানে এনি গ্রিভেন্স থাকে, আমরা যদি নিজের হাতে আইন উঠিয়ে যদি পিটাই, হত্যা করে ফেলি, তাহলে আমাদের যা দাবি আদায় ছিল ওটা ন্যায্য হোক, মানে আনরিয়ালিস্টিক হোক, আমরা টাকাটা পেয়ে যাব। তাহলে নান অফ আস ইজ সেফ ইন দিস কান্ট্রি। অ্যান্ড এটা যদি হয়, নতুন জেনারেশন তো এখানে ইনভেস্টমেন্ট করবেই না, তখন সামনে কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, এটা নিয়ে সরকারের এখন থেকে ভাবা উচিত। জি, শামসুল মতো একেবারে সুনির্দিষ্ট করে বেশ কিছু বিষয় আপনি তুলেছেন। আমরা আশরাফ আহমেদ আপনার কাছে যদি আবারও আসি, সব মিলিয়ে সব থেকে বড় কনসার্নের জায়গা যেটি আপনারা আসলে বলে এসছেন শুরু থেকে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া, এটার জোরালো একটা দাবি ছিল আপনাদের দিক থেকে। এটি আসলে সরকার কি চেষ্টা করছেন, হচ্ছে না, নাকি কোথাও ব্যর্থতা দেখছেন? দেখুন, সোজা সাপটা যদি আমরা একদম বাইরে থেকে যদি জিনিসটা দেখি, আমরা কোনো এফেক্টিভ কোনো মেজার্স দেখতে পাচ্ছি না। সেটা এখন সরকার, একটা হতে পারে যে সরকার যথেষ্ট মনোযোগ দেয়নি, কিংবা মনোযোগ দিয়েছেন, তাদের হাতে যথেষ্ট টুলস ছিল না, কিংবা তারা যেটা মনে করেছেন যেভাবে হবে কন্ট্রোল, সেটা হয়নি। এই ধরনের অনেক কিছুই হতে পারে। কিন্তু আমরা দিনের শেষে, এবং অফকোর্স যে এখানে তো অপোজিশন থাকবেই। আমি একটা জিনিস চেষ্টা করবো, আপনি যদি আমাকে পছন্দ না করেন, আপনি তো অবভিয়াসলি আপনার নিজস্ব স্টেপ নেওয়ার চেষ্টা করবেন। ব্যাপারটা খুব সহজভাবে যদি দেখি যে আমরা তো আসলে যে অর্ডার সিনারিও কিংবা ল অ্যান্ড অর্ডার সিনারিও যদি বলি আমরা, এটা যে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি খুব, তা কিন্তু না। হ্যাঁ, থিংস হ্যাভ ইমপ্রুভড, মানে আমরা যদি অগস্ট মাসের তুলনায় হিসাব করি, তার থেকে তো অনেক বেটার সিচুয়েশন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কি যথেষ্ট?
এটা ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। নিশ্চয়ই একটা প্রোডাক্টিভিটি অর্থাৎ উৎপাদনশীলতার ক্ষেত্রে যে স্বাভাবিকতা সেই ছন্দটা নেই। ব্যবসায়ীরা বারবার যেটি বলছেন যে তারা স্বাভাবিক উৎপাদন আসলে করতে পারছে না, সেই জায়গাটায় আসলে আমরা জ্বালানিও একটা বড় ইস্যু, সেই ক্রাইসিসটা নিয়ে কোনো রকম উদ্যোগ দেখছেন কিনা সরকার? না, এখানে দেখেন, এখানে একটা ইস্যু হলো যে সরকার নতুন এসেছে, হ্যাঁ, মানে বেশি দিন হয়নি। সো ওনারা অ্যাডমিনিস্ট্রেশন আগে যেভাবে কাজ করতে ওইভাবে কাজ করছে না, সবাই জানে। ফাংশনাল ইয়ে নেই। ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেও যেমন আর্মি, বাংলাদেশ সেনাবাহিনী, আমরা কথায় কথায় এখন সেনাবাহিনীর উপর বেশি রিলায়েন্ট হয়ে যাচ্ছে, মানে ওনাদের উপর আস্থা একটু বেশি দেখে আমাদের কথায় কথা ওনাদেরকে ডাকছে। কিন্তু সেনাবাহিনীর কাজ কিন্তু ল অ্যান্ড অর্ডার মেনটেন করা না। সেনাবাহিনীর কাজ মানে টু প্রোটেক্ট দ্য সভরেনিটি অফ বাংলাদেশ, দেশের এগুলো ওনাদের কাজ ভিন্ন। বিশেষ পরিস্থিতিতে তারা সেবা দিতে পারেন। ক্রাউড কন্ট্রোল এগুলো সেনাবাহিনীর কাজ না। এখানে যেটা মানে আমাদের যেভাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে স্ট্রেংথ বাড়ানো উচিত ছিল, ওই প্রক্রিয়াটা আমরা দেখছি যে ওইভাবে হচ্ছে না, এবং পুলিশেরও যে স্ট্রেংথটা বাড়ানো উচিত ছিল ওটাও কিন্তু ওইভাবে হচ্ছে না। আর এখানে একটা ছিল যে আপনি যে জ্বালানির যে কথা বললেন, হ্যাঁ, এখানে আমাদের রিজার্ভের কিছু ইস্যু আছে, এখনও আছে, দে আর ওয়ার্কিং অন দ্যাট। কিন্তু যেটা আমরা আশা করেছিলাম এই সরকার থেকে, কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে, যে ইলিগাল গ্যাস কানেকশন, ইলিগাল ইলেকট্রিসিটি কানেকশন, এগুলো যেগুলো কাটা হয়েছিল, বন্ধ করা হয়েছিল, আমরা লক্ষ্য করলাম যে সেপ্টেম্বর মাসে হঠাৎ করে প্রায় সব চালু হয়ে গেল। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে ধরেন পলিটিক্যাল গভর্নমেন্টের এখানে রেন্ট সিকিংয়ের কতগুলো ইস্যু চলে আসে, এই সরকারের এই সব মানে বাজে কোনোটেশনগুলো নেই। তো ওনারা তো এই ড্রাইভটা দিতে পারতো অ্যাটলিস্ট, যে ইলিগাল গ্যাস কানেকশন বন্ধ করা, ইলিগাল ইলেকট্রিসিটি কানেকশন যারা নিচ্ছে ওনারা বন্ধ করা। অ্যান্ড এখানে সবচেয়ে বিগেস্ট ফেলের যেটা আমরা দেখছি যে ফর এক্সাম্পল এই ব্যাটারি রিক্সা যেগুলো আছে, ব্যাটারি রিক্সা আমরা সবাই জানি যে ওরা যদি বৈধভাবে ধরেন যে লগুলো আছে ওগুলো ফলো করে ওই ইলেকট্রিসিটি লিগাল কানেকশন থেকে দিয়ে যদি চার্জিং করে তাহলে উই হ্যাভ নো ইস্যুস। বাট আমরা জানি যে এটার 99% হলো চোরা ইলেকট্রিসিটিতে ওনারা চার্জগুলো দেয়। তো ওয়াই শুড উই সাফার ফর দ্যাট? আমরা যারা এখানে প্রোডাক্টিভ কাজ করছি, উই আর সাফারিং অ্যাট দ্য কস্ট অফ ওই। তো তাহলে রিফর্মের কথা যেগুলো আসছে, তাহলে রিফর্ম কী হচ্ছে রিফর্ম? সো দিজ আর দ্য প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স উই নিড টু আস্ক। জি, আমরা একটু ছোট্ট করে মন্তব্য নিয়ে এরপর বিরতিতে যেতে চাই। আশরাফ আহমেদ, যে গতকালকের যে অনুষ্ঠানটিতে আপনি ছিলেন সেখানে কিন্তু বিটিএমের সভাপতিও একটা অভিযোগ করেছেন যে সব জায়গায় এখনও চাঁদাবাজি, দুর্নীতির বিষয়টা তিনি তুলে ধরেছেন, এবং 15 বছরও অনেক চুরি হয়েছে, এখন সেই ভর্তুকি আর কত দেবেন এরকম একটা প্রশ্ন তুলেছেন। এখন ব্যবসায়ীদের মামলা হামলার একটা বিষয় ছিল, এই আতঙ্কটা মনে করেন কিনা যে কেটে গেছে? এটা কাটেনি এখনো। মানে এখানে মানে দুঃখবোধ যদি বলি আপনাকে, দেখুন সরকার একটা স্পষ্ট নির্দেশনা দিচ্ছে। মানে আমার জীবনে দেখা প্রথমবারের মতো যে হোম মিনিস্ট্রি থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পত্রিকায় একটা প্রথম পাতায় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে ভুয়া মামলা করবেন না কিংবা নিবেন না। সরকারের আপনার অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আইন উপদেষ্টা থেকে অনেককেই দেখছি আমরা এটা বলতে, কিন্তু বন্ধ তো হচ্ছে না। কেন হচ্ছে না? এইটাই হচ্ছে সবচেয়ে বড় ইস্যু। দেখুন, ইন্টেনশন ভালো থাকলে কাজ, শুধুমাত্র ইন্টেনশন দিয়ে কাজ হয় না। আবার একই সাথে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি দুর্নীতি কমালে গ্যাসের সরবরাহ বাড়বে না। গ্যাসের সরবরাহ বাড়াতে গেলে আপনাকে এলএনজি কিনতে হবে, এলএনজি কিনে আপনাকে পাম্পে সাপ্লাইটা এনশিওর করতে হবে। আমি বললাম যে আমরা 10 জন দুর্নীতিবাজকে ছাঁটাই করেছি, ভালো কথা, তাতে কি আমাদের অ্যাকচুয়ালি কাজ হবে? হবে না। কারণ ব্যাপারটা যদি এটা যদি রিপ্লেসমেন্ট হয়ে যায়, ইট মেক্স নো ডিফারেন্স টু আস। এবং বিটিএমের ওনার দেখুন আরেকটা জিনিস আমি এটা না বলে পারি না সবসময়। দেখুন, আমাদের জন্য কিংবা সাধারণ জনগণের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক কোন ধরনের দুর্নীতি? একদম উচ্চ পর্যায়ে একজন যদি একটা পলিসি ডিসিশন একটা দুর্নীতি করেন, তখন উনি কিন্তু আমাদেরকে সরাসরি এফেক্ট করেন না। কিন্তু এই যে আপনার ফ্রন্ট ডেস্কে কিংবা যেখানে আমি টাকা জমা দিচ্ছি, ওখানে যদি আমাকে 100 টাকা করেও দিতে হয়, সেটা আমি আপনি দিতে পারি, কিন্তু একজন গরিব মানুষের জন্য সেটা কিন্তু একটা অনেক টাকার একটা বড় অঙ্ক। এবং আমরা কিন্তু তখন কোটি কোটি মানুষ এই ধরনের দুর্নীতির জন্য সাফার করি। এটা নিয়ে কিন্তু আমরা কোনো কাজ হতে দেখছি না। আশরাফ আহমেদ এবং শামসুল আহমেদ, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে এই চলমান ব্যবসায়িক সংকটের আরও নানা বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে আজকে দুজন ব্যবসায়ী নেতা রয়েছেন। আমরা কথা বলছি শিল্প কারখানায় ব্যবসায়ীদের উদ্বেগ নিয়ে, রাজনীতি বিষয়ক আরও আলোচনা করব একটা ছোট্ট বিরতির পর। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা আজকে কথা বলছি শিল্প নিরাপত্তা নিয়ে, ব্যবসায়ীদের উদ্বেগ।
আমরা আজকে আমাদের সঙ্গে দুজন অতিথিকে পেয়েছি স্টুডিওতে। শামস মাহমুদ রয়েছেন, সভাপতি বাংলাদেশ থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমাদের সাথে আছেন আশরাফ আহমেদ, সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে বলছিলাম, যে অনেকগুলো সংকটের বিষয় নিয়ে বলছিলেন, আস্থাহীনতার জায়গা নিয়ে বলছিলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলছিলেন। অনেক 3 মাস পেরিয়ে গেছে, আমরা এই সংকটগুলো নিয়ে ঘুরে ফিরে অনেকবার আলোচনা হয়েছে, গতকালকের অনুষ্ঠানে যেমন আলোচনা এসছে। এখন প্রশ্নের জায়গাটি সেটি হচ্ছে যে সমাধান কোথায় দেখেন, কি করলে সমাধান? এই প্রশ্নটি যদি রেখে শুরু করতে চাই, আশরাফ আহমেদ, আসলে সমাধান কি দেখেন? দেখুন, একটু সহজটা দিয়ে শুরু করি। জ্বালানি সংকট সমাধান আসলে সবচেয়ে সহজ। আপনাকে এলএনজি আমদানি করতে হবে। আমদানি করার জন্য আপনাকে ফরেন ফাইন্যান্সিং জোগাড় করতে হবে। এটা এতটাই সহজ, এবং এটা ছাড়া অন্য কোনো অপশনও নেই আপনার। হ্যাঁ, আপনি 3 মাসে কি করবেন, আপনি 6 মাসে কি করবেন, আপনি 5 বছরে কি করবেন, এই জিনিসগুলো ডিসকাশন হতেই পারে। কিন্তু ইমিডিয়েট সলিউশন যদি চান আপনি, আপনাকে এলএনজি আমদানি করতে হবে, আর কোনো অপশন নাই। সো এটা যেমন একেবারে সিম্পল ফ্যাক্ট। এই অবস্থায় আপনি আপনার জ্বালানি, আপনার যে অন্যান্য যে ইলেকট্রিসিটি এগ্রিমেন্টগুলো আছে, সেটা নিয়ে কি করবেন না করবেন হতে পারে, এটা তো 3 থেকে 6 মাসের বাকেটের ব্যাপার। সেটা ওই ডিসকাশনে তো আমার আসলে জ্বালানি সরবরাহের সমস্যা সমাধান হবে না। আমার তো ইলেকট্রিসিটি আজকে দরকার, আমার তো গ্যাসের সাপ্লাই আজকে দরকার। সো এটা একটা ফ্যাক্টর। সেকেন্ড যেই ইস্যুটা খুব সহজভাবে যদি বলা যায়, যে দেখুন, ফাইন্যান্সিয়াল সেক্টর আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। চ্যালেঞ্জটা আমি একটু প্রকৃতি নির্ধারণ একটু ডিফারেন্টলি বলি। দেখুন, অতীতে কি হয়েছে সেটা একটা ব্যাপার, আপনি কারেক্টিভ অ্যাকশন কিংবা পিউনিটিভ অ্যাকশন কি নেবেন সেটা নিবেনই অফকোর্স। কিন্তু কোনো এক কালে কেউ একজন একটা অপরাধ করেছিল, সেটার জন্য যদি আমরা আজকের যে আমাদের যারা বেঁচে আছেন, যারা অপারেট করছি তাদের, এবং আমাদের আগামী 3 থেকে 6 মাস কিংবা আগামী 1 বছরের জন্য সিনারিওটা যদি আপনি এফেক্ট করেন, তখন তো আসলে এটা একটা ডিফারেন্ট ডিসকাশন। গোয়িং ফরওয়ার্ড আমরা কি করব, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এইখানে আমি একটু জাস্ট 1 মিনিট একটু একটা জিনিস বলে নিই। দেখুন, আমরা খুব ক্লাসিক্যাল পন্থায় ইন্টারেস্ট রেট বাড়িয়ে ডিমান্ড কন্ট্রোল করার চেষ্টা করছি। ডিমান্ড কন্ট্রোল হচ্ছে, কিন্তু কোন ডিমান্ডটা কন্ট্রোল হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, যেটা নন এসেনশিয়াল গুডস, যেটা না আপনি চাল ডাল তেল নুনের বাইরে যে জিনিসগুলো আছে, তার ডিমান্ড কিন্তু ড্রাস্টিক্যালি কমে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে আপনার যেহেতু চালের ডিমান্ড, যেহেতু আপনার প্রাইস বাড়লে কিংবা কমলে এটা কমে না, এটা প্রাইস ইনইলাস্টিক। সেক্ষেত্রে এই জায়গাটাতে যেটা হয়েছে, আপনি যেহেতু সুদের হার বাড়িয়ে দিয়েছেন, আপনি যেহেতু এক্সচেঞ্জ রেট বাড়িয়ে দিয়েছেন, এই জিনিসগুলোর দাম বেড়ে গেছে, যার ফলে আপনি আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়ে যাচ্ছে, ক্রেতারা কিনতে সক্ষম হচ্ছে, পাওয়ার কমে যাচ্ছে। তো আপনার ইনফ্লেশন, তো ইনফ্লেশনের সবচেয়ে বড় কিন্তু এই কম্পোনেন্টগুলো আমাদের জন্য। ইনফ্লেশন কমছে না বাংলাদেশে, এবং এটা কমবেও না, কারণ আপনার দিস ইজ ড্রিভেন বাই সাপ্লাই সাইড, নট বাই ডিমান্ড কার্ভ। আমরা সাপ্লাইটা নিশ্চিত করতে পারছি না। শামস মাহমুদ, আমরা ব্যবসায়ী, আমরা সবসময় বলি যে বেসরকারি খাতকে যদি আমরা ভাইব্রেন্ট না করতে পারি, গতিশীল না রাখতে পারি, আমাদের সার্বিকভাবে যে গ্রোথের কথা বলি, গ্রোথের অভিঘাত তো আসবেই, একই সঙ্গে আমাদের কর্মসংস্থানের অনিশ্চয়তা রয়েছে, নতুন কর্মসংস্থান তো হচ্ছেই না। বিনিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে গত 3 মাস 4 মাস ধরে বিনিয়োগ নিয়ে এক ধরনের হতাশাজনক চিত্রই আমরা আসলে লক্ষ্য করছি। সার্বিকভাবে আসলে ব্যবসায়ীদেরকে ভালো না রাখলে, ব্যবসা অর্থাৎ প্রাইভেট সেক্টরকে আমরা আসলে ভালো না রাখলে সামগ্রিক অর্থনীতি তো ধাক্কার মুখে পড়বে। সেই জায়গাটা নিয়ে এত উদ্বেগের কথা বলা হচ্ছে ব্যবসায়ী মহল থেকে, কিন্তু সমাধানটা আসলে আসতে পারে কিভাবে? না, সমাধান যেটা আসবে, মানে আবারও যেটা, মানে আমাদের উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। অনেক কিছুই, মানে আশা, আমাদের অনেক আশা আছে। মানে মেইন জিনিস হলো যে এই সরকার আসার পরে আমাদের, যেহেতু ইউনূস সাহেব আছে, মানে উই এক্সপেক্ট আ লট ফ্রম হিম। মানুষের প্রত্যাশা অনেক বেশি, প্রত্যাশাটা মানে অনেক গুণ বেশি, মানে অনেক গুণ বেশি। রিসেন্টলি যেমন অ্যাডভাইজারি যে ইয়েটা আছে, এটা যখন এক্সপ্যান্ড হলো, আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে ধরেন জ্বালানি উপদেষ্টা মহোদয় আছে, তারপরে এখানে লুৎফি সিদ্দিকী এখন প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারের মতন কাজ করছে, বাণিজ্য উপদেষ্টাকে আমরা পেয়েছি। আর তারপর বাণিজ্য উপদেষ্টা আমাদের ব্যবসায়ী হিসাবে উনি এখানে এসেছে, উনি আমাদের যে প্রবলেমগুলো আমরা বলছিলাম, হি আন্ডারস্ট্যান্ডস ইট ভেরি ওয়েল। হ্যাঁ, তারপরে এখানে এখন লেবার সাইডে ধরেন সাখাওয়াত সাহেব এসেছে। সো এই 4 জন, তারপর আমাদের বিডারও যিনি আসছে, হ্যাঁ, উনি ইয়াং কিন্তু উনি মানে ডাইনামিক, উনি কিছু পদক্ষেপ নিয়েছে, উইথ আ পজিটিভ সাইন।
সো এনাদেরকে দেখে আমরা কিছুটা আশ্বস্ত হচ্ছি, কিন্তু আমাদের সমস্যা যেটা হয়ে গেছে এটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টরের সাপোর্ট। কারণ আমরা কিন্তু ধরেন এতদিন ধরে ব্যবসা করে যে পর্যায়ে এসেছি, এটা কিন্তু বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের সাপোর্ট দিয়ে এখানে এসেছি। কিন্তু সামনে যে চ্যালেঞ্জগুলো আমাদের আছে, এইখানে আমরা দেখছি যে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে বাস্তবতার একটা ডিসকানেক্ট হচ্ছে। ফর এক্সাম্পল বাংলাদেশ ব্যাংকে কিন্তু দেখছি যে উনি যে উদ্যোগগুলো নিচ্ছে, আসানিস মনসুর সাহেব, দিস আর পজিটিভ, মানে দিস নিডস টু বি ডান। কিন্তু এখানে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন হলো হাই ইন্টারেস্ট অ্যান্ড হাই গ্রোথ কোনো দেশে এটার এক্সাম্পল নেই। আবার হাই ইনফ্লেশন। হ্যাঁ, আর ইনফ্লেশন এখানে হবে, বিকজ দ্য থিং ইজ এখনো রেস্ট্রিকশন আছে, আমদানিতে এখনো রেস্ট্রিকশন। আপনি রেস্ট্রিকটিভ হবে কিন্তু ডিমান্ড সাপ্লাই ইজ নট, মানে ইকুইলিব্রিয়াম হচ্ছে না এখানে। সো এটা হবে। এলসি সেটেলমেন্টগুলো কি মনে করেন কিনা যে একটু দ্রুততার সাথে হচ্ছে আগে? না, এলসি সেটেলমেন্ট ইজ ওয়ান থিং, কিন্তু এখানে তো জিনিসটা হলো যে আমরা সাস্টেইন করতে লাগবে, আমাদের সাস্টেইনেবিলিটির কথা চলে আসছে এখানে। ফর এক্সাম্পল রিসেন্টলি যেমন মুডিস বাংলাদেশকে ডাউনগ্রেড করেছে, হ্যাঁ, রেটিংয়ে। তো তার মানে কি আমার ফরেন বরিং উইল বিকাম মোর এক্সপেন্সিভ নাও। সো আমার ওই অপশনটা এখন বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইট ইজ গেটিং। তারপর আমার কনফার্মেশনের চার্জ বেড়ে যাবে, সো কস্ট অফ ডুইং বিজনেস উইল গো আপ। হ্যাঁ, অ্যান্ড এখানে আরেকটা জিনিস হলো যে বাংলাদেশের 84% যে এক্সপোর্ট ইজ ডিপেন্ডেন্ট একটা সিঙ্গেল বাস্কেট, আরএমজি। এখন আরএমজির সামনে যে চ্যালেঞ্জগুলো আসছে, যেমন গ্রিনিং, হ্যাঁ, আমার ওই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সোলার প্যানেল বসিয়ে যে যাব আমি, হ্যাঁ, তারপরে আমরা যদি গ্র্যাজুয়েশন করি জিএসপি প্লাসের কথা চলে আসছে এখানে। জিএসপি প্লাস হলো ডাবল স্টেজ ট্রান্সফার। আমাদের দুইটা ধাপে, আমার আজকে গার্মেন্টস আছে, আমার তখন একটা টেক্সটাইল মিল করে টেক্সটাইল মিল করে আমার এক্সপোর্ট করতে লাগবে জিএসপি প্লাসের জন্য। ওটার যে ইনভেস্টমেন্টটা লাগবে ওটা তো আমার এখন করতে লাগবে। গ্রিনিংয়ের যে ইনভেস্টমেন্ট লাগবে এটা আমার এখন করতে লাগবে। এখন এই সুদের হার দিয়ে কে ইনভেস্টমেন্ট করবে, এটা ইজ দ্য $1 মিলিয়ন কোয়েশ্চেন। এখন এটা যদি সরকার নিশ্চিত না করতে পারে, আমরা আজকেই দেখতে পাচ্ছি যে সামনে দের উইল বি বিগ চ্যালেঞ্জ। অ্যান্ড আই টোল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা যে শখের মধ্যে গেছি, আমরা কিন্তু এখন ফাইন্যান্সিয়ালি আমরা যখন কথা বলি বড় ইন্ডাস্ট্রির কথা বলছি, এসএমই গার্মেন্টস 750টা গার্মেন্টস আছে, ওগুলো নিয়ে কেউ কথা বলছি না। সামনে দুটো ঈদের মাস আছে, ওই দুটো ঈদের মাসের পরে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অলরেডি যারা নড়বড়ে অবস্থায় আছে ওদের কি অবস্থা হবে এখন থেকে বলতে পারছি। এবং ওই 3টা লোন ক্লাসিফিকেশনের রুলটা চেঞ্জ করা হয়েছে, এইটার এফেক্টটা আমার মনে হয় না সামনে ভালো কিছু নিয়ে আসবে আমাদের জন্য। আমরা সার্বক্ষণিক একটা অনিশ্চয়তার কথাই আসলে বলছেন ব্যবসায়ীদের মধ্যে। আমরা শামস মাহমুদ এবং আশরাফ আহমেদ আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এসে এই বিপদ কাটানোর উপায় নিয়ে আরও কথা বলবো। দর্শক, আমরা আজকে আমাদের সঙ্গে দুজন ব্যবসায়ী নেতা রয়েছেন, শিল্পের নিরাপত্তা নিয়ে, ব্যবসায়ীদের উদ্বেগ নিয়ে আমরা কথা বলছি, আরও কথা বলবো আরেকটা বিরতির পর। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত। আরআইসিএল গণতন্ত্রে কথা বলছি শিল্পের নিরাপত্তা নিয়ে, ব্যবসায়ীদের উদ্বেগ। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, শামস মাহমুদ রয়েছেন এবং আশরাফ আহমেদ রয়েছেন, দুজন ব্যবসায়ী নেতা। স্বাগত জানাচ্ছি আরও একবার আপনাদের দুজনকেই। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা জানি যে আশরাফ আহমেদ, আমরা যেটি বলছিলাম বিরতির আগে, যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তারা হয়তো গাড়ির ইঞ্জিনটা নিয়ে আছেন, কিন্তু ব্যবসায়ীদের তো সেই চাকা হিসেবে উৎপাদনশীলতাটা আসলে ঠিক রাখতে হয়, তারা চাকার ভূমিকায় থাকেন। কিন্তু সেই চাকায় বোধহয় একটা কোথাও ছন্দপতন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা ব্যাংক সুধান নিয়ে সবসময় কথা বলেন, এখন আসলে ঋণ খেলাপির যে একটা নতুন সংজ্ঞার কথা যেটি শোনা যাচ্ছে, সব মিলিয়ে এটাকে আসলে কীভাবে দেখছেন, এবং এই যে চাকার আসলে স্বাভাবিকতা না থাকা, সেটি নিয়ে আপনার শেষ মন্তব্য নিতে চাই। এটা সে অ্যানালজিটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, বাট দেখুন, খুব সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশ ব্যাংক যে জিনিসটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বেসেল 3 বলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে, যে আপনি লোন ক্লাসিফিকেশন কীভাবে করবেন, সেই লোনের এগেনস্টে কতখানি ক্যাপিটাল রাখতে হবে, কতখানি প্রভিশন রাখতে হবে, কতখানি লিকুইডিটি রাখতে হবে, এগুলো খুব ক্লিয়ারলি ডিফাইন্ড। বাংলাদেশ ব্যাংক এই ট্রানজিশনটা করার চেষ্টা করছে এবং IMF এর নির্দেশনা আছে পরামর্শে। কিন্তু এখানে ইস্যুটা হচ্ছে, দেখুন, এই যে বেসেল 3 যে ফ্রেমওয়ার্কটা, এটা যখন তৈরি করা হয়েছে ওখানে ধরে নেওয়া হয়েছে যে ব্যাংক কিভাবে ক্লাসিফাই করবে। কিন্তু আমাদের জন্য প্রবলেমটা হচ্ছে, দেখুন, আমরা যদি ক্লাসিফাই করতে চাই, বাংলাদেশ এনভায়রনমেন্টে দুটো স্পেসিফিক ইস্যু আছে যেটা আসলে বেসেল 3 ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা মনে করি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হব। তার কারণটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে, দেখুন, আমাদের একটা ক্রস ডিফল্ট মেকানিজম আছে, যে সিআইবিতে যদি কোনো অবস্থায় আপনার কোম্পানির কোনো একজন মাইনরিটি শেয়ার হোল্ডার অথবা ইন্ডিপেন্ডেন্ট অথবা নমিনেটেড ডিরেক্টরের যদি ক্রেডিট কার্ডেও ডিফল্ট থাকে, তাহলেও কিন্তু যেটা এখনো হচ্ছে, আপনি আপনার সমস্ত ওয়ার্কিং ক্যাপিটাল লাইন সেই গ্রুপ অফ কোম্পানি হয়তো লোন নিতে পারছেন, রাইট। লোন নিতে না পারলে কি হবে, যে ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু একদিন বন্ধ থাকলে আপনার পুরো অপারেশন কলাপস করে। এটা লং, মানে সব লোন কিন্তু লং টার্ম লোন না,
যে আমি টাকা নিয়েছি আমি মাসে মাসে ফেরত দিব। ওয়ার্কিং ক্যাপিটাল জিনিসটা যদি চালু না থাকে, যেদিন অপারেশন যেদিন এটা চালু মানে ডিসবার্সমেন্ট বন্ধ হবে ওই দিন অপারেশন শাটডাউন হবে, কারণ আমি ওই দিন থেকে আমি কোনো সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবো না। সেকেন্ড যেই ইস্যুটা হচ্ছে যে দেখুন বাংলাদেশে কিন্তু আমরা কোন লোন রিশিডিউল কিভাবে করা যাবে, কতখানি রাইট অফ করা যাবে, এগুলোর খুব ড্রাকোনিয়ান কতগুলো গাইডলাইন আছে যেটা দুনিয়ার অন্য কোথাও নেই। আপনি যদি দেখুন যে বেজেল 3 ধরলাম যে ইউকে এনভায়রনমেন্টে আপনি বেজেল 3 ইজ কমপ্লিটলি অ্যাপ্লিকেবল। বাংলাদেশে কিন্তু ইউকেতে কিন্তু আপনার এরকম সিআইবির ক্রস ডিফল্ট মেকানিজমও নেই, এই ধরনের কোনো রেস্ট্রিকশনও নেই যে ব্যাংক কোনটা রাইট অফ করতে পারবে কোনটা রাইট অফ করতে পারবে না। সো আমরা মনে করি যে এই ক্লাসিফিকেশনের যে মেকানিজমটা করা হলো যে 90 দিনে নামিয়ে আনা হলো এবং এটা মার্চে এটা 0 ডেতে নামিয়ে আনা হবে, এটার ফলে যেটা হবে যে আপনার আমাদের যে কুঋণের পরিমাণ, এনপিএল এর পরিমাণ সেটা কয়েক গুণ বৃদ্ধি পাবে। এবং এটা ধরে নিলাম আমরা যে অন্য সমস্ত মানে জুলাই মাসের আগে কি হয়েছে সেটা বাদ দিয়েই যদি আমরা বলি, তারপরেও কিন্তু নতুন করে যে খেলাপিগুলো হবে এটার বেশিরভাগই হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস অথবা মিডিয়াম লার্জ এন্টারপ্রাইজ কিন্তু বাংলাদেশে মাত্র টোটাল লোন বুকের 10-12%। সো তার মানে হচ্ছে মিডিয়াম এন্টারপ্রাইজেস উড অল ভাস্ট মেজরিটি অফ দেম উইল বি এফেক্টেড। আমরা যেটা মনে করি যে এই বেজেল 3 গাইডলাইন ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের যে সিআইবি ক্রস ডিফল্ট আছে এটা সরাতে হবে, আমাদের যে রেস্ট্রিকশন আছে অন রিস্ট্রাকচারিং এটা সরাতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমরা সময় যেহেতু শেষ, আমরা শামস মাহমুদের কাছে শেষ মন্তব্য নিতে চাই। আমরা একই সাথে বিনিয়োগ কর্মসংস্থানকে চাঙ্গা রাখতে চাই, গতিশীলতা দেখতে চাই, আপনাদের হাত ধরে বেসরকারি খাতের হাত ধরে আসলে আরও কর্মসংস্থান হোক। কিন্তু একটা রাজনৈতিক অনিশ্চয়তার কারণে মনে করেন কিনা যে আসলে বিনিয়োগ কর্মসংস্থান এই বিষয়গুলো আসলে থমকে আছে, আবার কবে নির্বাচন হবে সেটা নিয়েও এক ধরনের অনিশ্চয়তা কাজ করে কিনা, যেহেতু ব্যবসায়ীরা সবসময় দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন। এই বিষয়টা তাহলে আগামী 1 বছর ধরে কি আমরা ধরে নেব যে নতুন করে বিনিয়োগ হবে না, থমকে থাকবে? না, এটা তো এখন যে অবস্থা মানে আমাদের যে মানে ধরেন যে কোয়েশ্চেনগুলো করছে যে এখানে চেঞ্জেস লাগবে এখানে লাগবে, আমরা যেটা দেখছি যে এখানে বাধার মতন করে দেখা হচ্ছে এটাকে। কিন্তু এটা তো আমরা বলছি যাতে চলমান হয়। আগে ধরেন যে প্রক্রিয়ায় আমার একটা জিনিস চেঞ্জ করতে 2 বছর লেগে যেত, 1 বছর লেগে যেত, এটা কিন্তু এখন একদিনে 2 দিনে পসিবল। হ্যাঁ, কারণ এইভাবে কিন্তু মেকানিজমটা হচ্ছে। সো উই আর ভেরি হোপফুল। কিন্তু প্রবলেম হয়ে গেছে যে যা দেখছি এখন এখানে যেটা হচ্ছে যে আশরাফ যে কথাগুলো বললো, আমরা যেটা মানে মনে হচ্ছে যে আমাদের যে আকাঙ্ক্ষাগুলোকে আমাদের প্রত্যাশাগুলোকে কমপ্লেন হিসেবে দেখা হয়, এটা যাতে না হয়। কারণ আলটিমেটলি যেটা হবে যদি নাটশলে বলি মানে বাইরে ফিটফাট ভিতরে সদরঘাট, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে যাতে এই অসুবিধাটা না হয় আর ব্যবসায়িক পরিবেশে যাতে এরকম না হয়। কারণ আলটিমেটলি এখানে এসএমইদের কি সমস্যা সরকার কিন্তু এখন পর্যন্ত আশরাফ ইসলামের মিস্টেক আমরা কিন্তু দেখিনি কোনো উদ্যোগ। হ্যাঁ, এই সময়টাতে বসেছে বড় বড় ব্যবসায়ীদের সাথে বসেছে সরকার, মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে বসেছে, কিন্তু এসএমই যারা ওনাদের সাথে আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো প্রপার ডিসকাশন করা হয়েছে উইথ দেম যে ওনাদের কি, কারণ 84% অফ দ্য এমপ্লয়মেন্ট বাংলাদেশে ওনারা দেয়। সো এই জিনিসগুলো অ্যাড্রেস করতে লাগবে এবং আমাদের প্রত্যাশা অনেক, এবং আমরা আশা করব সরকার যেহেতু ধরেন যে মানে যে লক্ষ্য নিয়ে এসেছে, উই আর হিয়ার টু হেল্প দেম অ্যান্ড আমরা কোথাও আমলে নিলে উই অল ওয়ান্ট মানে হোয়াট ইজ গুড ফর দ্য কান্ট্রি, দেশকে এগিয়ে নিয়ে যাবো আমরা। জি, নিশ্চয়ই আমরাও সেটি চাই। আর একটু মন্তব্য নিতে চাই, গতকাল অর্থ উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা যে বেসরকারি খাত নিয়ে যে সেমিনারটি অনুষ্ঠিত হলো, সেখানে কিন্তু অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ অর্থাৎ বিএবি যে সভাপতি তিনি সেলিম আরিফ হোসেন কিন্তু একটা বিষয়ে মন্তব্য করেছিলেন, একেবারে কোডেই যদি বলি কোড আনকোড, যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রথম প্রত্যাশা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বর্তমান সরকার এই উন্নয়ন ঘটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এটা তাদের মানতে হবে, বিভিন্ন জায়গায় মাস্তানি এবং চাঁদাবাজি চলছে। এটার সাথে আপনারা আসলে মনে করেন কিনা এই পরিস্থিতির কোনো একমত পোষণ করেন কিনা, এবং এটা থেকে আসলে উন্নতি না একমত পোষণ করে? এখানে সবথেকে ভয়াবহ জিনিস দেখেন, এখানে আমাদের চিফ অ্যাডভাইজার ইউনুস সাহেবের বিরুদ্ধে কিন্তু ধরেন অনেকগুলো মামলা করা হয়েছিল, উনি নিজে হয়রানির শিকার হয়ে মানে হি আন্ডারস্ট্যান্ডস। তো উনি যখন চিফ অ্যাডভাইজার হলো, আমরা আশা করেছিলাম যে অ্যাটলিস্ট এই ফলস কেস ফাইলিংয়ের যে মানে প্রবলেমগুলো, হ্যাঁ, এইটা উনি অ্যাটলিস্ট বুঝবে, এবং ওনার থেকে ইনস্ট্রাকশনও আসছে, হোম মিনিস্ট্রির থেকেও ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এসব ফলস কেস যাতে না নেওয়া হয়। তারপরেও দেখছি যে ফলস কেস নিচ্ছে। তো তাহলে কি এখানে তাহলে থানার মতো থানারা কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে ফ্রম দ্য হোম মিনিস্ট্রি? দ্যাট রেজ আ বিগার কোয়েশ্চেন
অন দ্য চেইন অফ কমান্ড। সো এইগুলো যখন আমরা দেখি তখন আমরা আতঙ্কিত বোধ করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। জি, আমরা শেষ করব। শেষ মন্তব্য হিসেবে আশরাফ আহমেদ আপনার কাছে নিতে চাই। আমরা অনেকগুলো নেতিবাচক কথা ঠিক নয়, নেতিবাচক পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। এর মধ্যেও আসলে যদি আশা খুঁজতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে চেষ্টা করছেন, আপনারা বিজনেস কমিউনিটি থেকে তাদেরকে সহযোগিতার কথা সবসময় বলে আসছেন, সমন্বিতভাবে আসলে এখান থেকে একটা ইতিবাচক, আপনাদের মতো যারা বড় চেম্বারের নেতৃত্ব দিচ্ছেন, শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী হিসেবে আছেন, তাদের কাছ থেকে আসলে আশার কথা শুনতে চাই। আশাবাদের জায়গাটা কি আমাদের আসলে এই মুহূর্তে? দেখুন, আশাবাদের জায়গাটা আমাদের যা ছিল এখনো তাই আছে। আমাদের যেই জনশক্তির ক্ষমতা আছে, আমাদের যে উদ্যমী জনশক্তি আছে, সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়নি। এখন ইস্যুটা হচ্ছে যে এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, আগামী দিনের বাংলাদেশ করতে গেলে কিভাবে কোন ডিরেকশনে আগাবো। দেখুন, এইখানেও এই জিনিসগুলো সবসময় ডিবেটেড হবে যে আপনি কি ধরনের গণতন্ত্র আর অর্থনৈতিক উন্নতি দেয়। আপনি যদি আসিয়ানের দিকে তাকান, আপনি যদি জাপানের দিকে তাকান, দেখা যাবে যে একই লিবারেল ডেমোক্রেটিক পার্টি 70 বছর ধরে ক্ষমতায় আছে। আপনি যদি সিঙ্গাপুরে দেখেন, আপনি একই পার্টি কিন্তু দশক ক্ষমতায় আছে, কিন্তু তাতে কি তাদের রুল অফ ল চেঞ্জ হচ্ছে? কিছুই চেঞ্জ হয় না। ডাজ ইট ওয়ার্ক ফর ইকোনমিক গ্রোথ? ইট ডাজ। আবার আনস্টেবল ডেমোক্রেসি হলেও কিন্তু সেটা কিন্তু অর্থনীতির জন্য মোটেই ভালো কিছু না। টেকসই হতে হবে, স্টেবল গভর্নমেন্ট হতে হবে। স্টেবল গভর্নমেন্ট ছাড়া পলিসি স্টেবিলিটি সম্ভব না, ইকোনমিক ডিরেকশন সম্ভব না। এটা স্বল্প মেয়াদে হয় না, সেটা আসলে দীর্ঘমেয়াদে সব জনসাধারণের, সামগ্রিক জনসাধারণের এগ্রিমেন্ট ছাড়াও এটা হয় না। আমরা শেষ মন্তব্য যে ব্যবসায়ীরা রাজনীতির সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়াকে কিভাবে দেখেন, এবং সেটি আসলে আমাদের জন্য শেষ পর্যন্ত সুফল বয়ে আনে কিনা আদৌ? না, এখানে তো আমরা তো কোনো শিক্ষাই নিই নাই। মানে আমি যদি ইফ আই এম ভেরি ব্লান্ট, এটা শুনতে অনেক খারাপ লাগবে, বাট আমরা যেটা দেখেছিলাম যে আমাদের চেম্বার বডি, ট্রেড বডিতে যেটা একটা দলীয়করণের মতো একটা হয়েছিল, তো হ্যাজ ইট চেঞ্জড? আমরা অগস্ট মাসের পরে যে প্রত্যাশা করেছিলাম যে এখানে একটা ড্রাস্টিক চেঞ্জ আসবে, হ্যাজ ইট মেটেরিয়ালাইজড? আগে ছিল আওয়ামী লীগ, এখন আসছে নতুন একটা পলিটিক্যাল পার্টির লোকজন, এখানে সব ট্রেড বডি এটা যাবে। আমরা যদি আসলে যদি চাই সত্যিকারের ডেমোক্রেসির চর্চা আমরা যদি চাই, তাহলে দেয়ার শুড বি এ রুল যে ইফ আই হোল্ড আ পলিটিক্যাল পোস্ট, আমি ট্রেড বডিতে যেতে পারবো না, আই ক্যান নট রান অ্যাজ আ ডাইরেক্টর। আমি এই ব্যাপারে একটু ঘোরতর আপত্তি আছে। একজন আইনজীবী কিন্তু একজন আইন ব্যবসায়ী। আপনি যেই পেশাতেই থাকেন না কেন, সেটা আপনি যদি চিকিৎসাবিদ হন কিংবা আপনি যদি পেশাজীবী ইঞ্জিনিয়ারও হন, আপনার ব্যবসা কিন্তু একটা আছে। আপনার কিন্তু আপনি যদি বাড়ি ভাড়া দিয়েও চলেন, সেটাও কিন্তু আপনার ব্যবসা। সো আপনি ব্যবসায়ী, একজনকে ব্যবসায়ী বললে তিনি রাজনীতি করতে পারবেন না, এটা হয়তো মানবাধিকারের লঙ্ঘন হয়ে যাবে। আমরা শামসুল আহমদ এবং আশরাফ আহমেদ অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবসায়ীদের এই যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটিকে সমন্বিত উদ্যোগের মধ্য দিয়ে নতুন একটা আস্থার পরিবেশ তৈরি করবেন, ব্যবসার পরিবেশ তৈরি করবেন, যেখানে নতুন করে বিনিয়োগ এবং কর্মসংস্থানে গতি ফিরে আসবে, সম্মিলিতভাবে দেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমরা আজকের গণতন্ত্র শেষ করছি। আগামীকাল আবারও নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।